তো আমরা আজকে গ্রাফ চার্ট এবং পাই চার্ট 10 মার্কস এইটা করব। তো যেটা বলতেছিলাম যে এই টপিক অ্যান্সার করে না এমন কেউ নাই, সবাই অ্যান্সার করে, কারণ এটা ছবি দেয়া, ছবিতে বলাই আছে এত সালে এত লাখ, এত সালে এত লাখ, এত সালে এত লাখ, অত সালে অত লাখ, এই হচ্ছে গ্রাফ চার্ট, তাই না? সবাই তোমরা অ্যান্সার করো। তো এইটা কি ধরো মঙ্গল গ্রহ থেকে আনা বা একেবারে সৃজনশীলের মতো পুরো সব বানায় বানায় লিখতে হবে ওরকম কোনো টপিক, নাকি ছবিতে দেয়া আছে আমাদের শুধু এক্সপ্লেইন করতে হবে? বলো কোনটা। এটা কি পুরোপুরি ভাইয়া ট্রান্সফরমেশন কি আগে কোয়েশ্চেন হবে। গ্রাফ আমি আগে একটা টপিক যখন আমি পড়াই পুরো মনোযোগ আমি ওই টপিকটার মধ্যে দিয়ে, আশা করি তোমরা ওই টপিকটার মধ্যেই মনোযোগ দিবা, নো এদিক সেদিক আদার্স। ঠিক আছে? তো গ্রাফ চার্ট বা পাই চার্ট 10 মার্কস, তুমি বা যে কেউ চাইলে ইজিলি 10-এর মধ্যে 8 পেতে পারো, যদি আমি যেভাবে বলি এইভাবে অ্যান্সারটা করো। এখন কথা হচ্ছে যে গ্রাফ চার্ট পাই চার্ট অ্যান্সার করে না এমন কেউ নাই, কিন্তু অ্যান্সার যদি অ্যাভারেজ হয়, সবাই যেভাবে অ্যান্সার করছে তুমিও যদি সেভাবে অ্যান্সার করো, তাহলে সবাইকে অ্যাভারেজ যে একটা মার্কস দিছে 5 বা 6, তোমাকে ওরকম অ্যাভারেজ একটা মার্কস দিবে 5 বা 6। এটাতে 5-6 সবাই পায়। গ্রাফ চার্টে 5 মার্ক এইটা এই টপিকে কোনো বিষয় না, কারণ এটা চিত্রে দেয়া আছে 2 সালে এত লাখ ছিল, 2002 সালে এত, 3 সালে এত, 5 সালে, আহামরি কোনো টপিক এটা না, জাস্ট চাইলেই বানায় লেখা যায়। কিন্তু 10-এর মধ্যে 5-6 না পেয়ে 8 বা 9 কয়জনে পায় গ্রাফ চার্টে? তো সেই 8 বা 9 কিভাবে পাওয়া যায়? 8 বা 9, 8 মার্কস বা 9 মার্কস কিভাবে পাওয়া যায় সেইটাতেই আমরা ফোকাস করবো আজকের ক্লাসে। ঠিক আছে? তো আমার কথাগুলো কি বোঝা গেছে? তোমরা এভারেজ যে কেউ লিখলে এটাতে 5 মার্ক পায়, এটাতে জিরো কেউ পায় না, এটা সম্ভব না, এটাতে কেউ জিরো পায় না, সবাই মার্কস পায়। কিন্তু আমাদের দরকার কি হাইয়েস্ট মার্কস। তো কিভাবে লিখলেন? সবাই যেভাবে লেখে অ্যাভারেজ একটা ওয়েতে, তোমরা যদি সেভাবে লেখো তাহলে তুমি অ্যাভারেজ একটা মার্কস পাবা। হাইয়েস্ট মার্কস কেন পাবা? হাইয়েস্ট মার্কস স্যার তোমাকে কেন দিবে? যদি না তোমার লেখা হাইয়েস্ট লেভেলের হয়, তাই না? আমার কথা কি ক্লিয়ার সবাই? ভাইয়া পুরা ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা। তো আমরা আজকে এমন ভাবে গ্রাফ চার্ট লেখা শিখব যেটা ডিফারেন্ট, যেটা আলাদা, যেভাবে লিখলে আমাদের লেখাটা অন্য 8-10টা স্টুডেন্টের চেয়ে অনেক ডিফারেন্ট হবে, স্যারের কাছে লেখাটা অন্যরকম লাগবে। একটা জিনিস কি জানো, সবসময় যারা ভালো স্টুডেন্ট এরা দোয়া করে যেন স্যার অন্তত আমার খাতাটা পড়ে। কারণ শিক্ষকরা খাতা দেখলে, যদি অনেক শিক্ষক আছে যাদের খাতা দেখলে অ্যাভারেজ স্টুডেন্ট মনে হয় স্যারদের, তো তখন ওই খাতা আর স্যাররা পড়ে না, এভারেজে উপরের পেজটা দেখে, মানে জাস্ট ওই লাইন বাই লাইন পড়ে না, জাস্ট পেজটা দেখে কতটুকু লেখছে এরকম দেখে একটা অ্যাভারেজ মার্কস দিয়ে চলে যায়। কিন্তু হাইয়েস্ট মার্কস কারা পায় পরীক্ষাতে জানো? যাদের খাতাটা স্যার পড়ে। স্যার যদি তোমার খাতা পড়ে, তার মানে হচ্ছে তোমার খাতাটা পড়ার যোগ্য, স্যারের কাছে মনে হয়েছে, তাই তোমার খাতাটা স্যার পড়তেছে। স্যার যখন তোমার খাতা পড়বে, যদি তোমার খাতা স্যার পড়ে, তাহলে ভালো মার্কস তুমি পাবাই, কারণ তোমার খাতা পড়ার যোগ্য বলে মনে হইছে বলেই স্যার লাইন বাই লাইন কলম দিয়ে দিয়ে পড়তেছে। ঠিক আছে? তো তখন তুমি ভালো মার্কস পাবা যদি তোমার লেখাটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, এই কারণে স্টার্টিং থেকে যখন একটা কোশ্চেন অ্যান্সার করবা, শুরু থেকে যেন জিনিসটা ডিফারেন্ট হয়। তো চলো আমরা এই কোশ্চেনটা করবো আজকে। এটা বহুবার আসছে বোর্ডে, দ্য নাম্বার অফ পিপল ইউজিং দি ইন্টারনেট। এটার গ্রাফ চার্ট শিখবে এবং কিভাবে তুমি একটা গ্রাফ চার্ট লিখলে হাইয়েস্ট মার্কস পাবা। লেটস গেট স্টার্টেড। আর নোট নিও ক্লাসে। দেখো, প্রথমত সবাই যেভাবে অ্যান্সার করে ইন্ট্রোডাকশনে এসে, ফার্স্ট অফ অল প্রথম লাইন কি করতে হয় বলো তো? এভাবে সবাই লেখে, দ্য গ্রাফ শোজ। শোজ গ্রাফটাতে দেখায় বা দেখাচ্ছে দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম 2000 টু 2009, 2000 থেকে 2009 সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখাচ্ছে এই চার্ট। তাহলে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং দি ইন্টারনেট ফ্রম 2000 টু 2009, এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার আমরা ইন্ট্রোডাকশনটা দিলাম যে দ্য গ্রাফ শোজ,
এখন এই যে যে পদ্ধতিটা, এটা ভালো পদ্ধতি না। তুমি যখন এইভাবে অ্যান্সারটা করবা, দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম 2000 to 2009। এইভাবে যখন তুমি অ্যান্সারটা করবা, ফার্স্ট লাইন ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয় গ্রাফ চার্ট, তোমাকে এই লাইনটা লিখতেই হবে। এখন তুমি যখন এই লাইনটা লিখলা, এটা কি ভুল? না, এটা 100% কারেক্ট একটা লাইন। কিন্তু সমস্যা হচ্ছে 100 জন স্টুডেন্টের মধ্যে 95 জন স্টুডেন্ট একদম সেম এই লাইনটাই লেখে, যে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম 2000 to 2019। তো সবাই এটা দিছে, তুমিও এটা দিছে, তাহলে তুমি কি মার্কস পাবা? স্যার তোমাকে আলাদা খাতা দেখবে তোমারটা? না। তো কি করতে হবে? এই যে যে ওয়ার্ডটা, রিপোর্টিং ভার্বটা, এটাই আমাদের চেঞ্জ করতে হবে। শোজ না, সবাই শোজ দেয়, আমরা শোজ দিব না, আমরা কি দিব? দ্য গ্রাফ ইন্ডিকেটস। কি দিব? দ্য গ্রাফ ইন্ডিকেটস, অথবা দ্য গ্রাফ ন্যারেটস, অথবা দ্য গ্রাফ রিপ্রেজেন্টস। এই তিনটা ভার্বের একটা আমরা ইউজ করব। হয়তো দিব দ্য গ্রাফ ইন্ডিকেটস, অথবা দ্য গ্রাফ ন্যারেটস, অথবা দ্য গ্রাফ রিপ্রেজেন্টস। এখন দ্য গ্রাফ রিপ্রেজেন্টস আর দ্য গ্রাফ শোজ এক হইলো, এক লেভেলের অ্যান্সার হইলো বলো তো? নাকি অবশ্যই স্যারের চোখে শব্দটা লাগবে রিপ্রেজেন্টস অথবা দ্য গ্রাফ ন্যারেটস? অন্যরকম বা আলাদা? ডিফারেন্ট লাগবে স্যার। তুমি যখন দিচ্ছ যে দ্য গ্রাফ রিপ্রেজেন্টস অথবা দ্য গ্রাফ ন্যারেটস, তুমি যখন এটা দিচ্ছ, তখন অবশ্যই অবশ্যই এটা ডিফারেন্স স্যারের কাছে লাগবে। সো এই কারণে যখন অ্যান্সারটা করবা এভাবে, দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট, অথবা দ্য গ্রাফ ইন্ডিকেটস, দেখো প্রথমটা ইন্ডিকেটসও দিতে পারো, অথবা দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, অথবা দ্য গ্রাফ ন্যারেটস, তুমি যেটাই দাও কারেক্ট অ্যান্সার। এইবার সবাই সাল বোঝাতে সবসময় কি দেয়? ফ্রম আর টু, ফ্রম 2000 to 2009, ফ্রম 2000 to 2009। তুমি এই ফ্রম আর টু দিবা না, তুমি কি দিবা? বিটুইন ডট ডট এন্ড। তাহলে দ্য গ্রাফ শোজ না, দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট বিটুইন 2000 and 2009। তাহলে ইউজিং দ্য ইন্টারনেট বিটুইন 2000 and 2009, তাহলে তুমি ফ্রম আর টু দিলা না, তুমি কি দিলা? বিটুইন ডট ডট এন্ড দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট বিটুইন 2000 and 2009। তাহলে এই লাইনটা আর পরের লাইনটা দেখো, দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম 2000 to 2009, আর দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল। তো ডিফারেন্সটা স্যারকে দেখাইতে হবে। এটা মূলত শব্দের খেলা, আর কিছু না। কারণ এটা একটা চিত্র ভাই, সবাই এই চিত্রটা এক্সপ্লেন করতে পারে, ডিসক্রাইব করতে পারে, সবাই করবে। এই প্রশ্ন কেউ বাদ দিয়ে রাখে না, এটা সবাই পারে। কিন্তু স্যারের কাছে ডিফারেন্স কখন লাগবে, ডিফারেন্ট কখন লাগবে? যখন তোমার ওয়ার্ড চয়েস গুলা অন্যদের থেকে আলাদা হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া পুরা? বলো তো, আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। সো ফার্স্ট এডটা গেল। তাহলে এখন প্রশ্ন সোজ দিলে কি ভুল হবে ভাইয়া? কেটে দিবে স্যার? কখনো না। সোজ 100% সোজ দিলে কাটবে না, কিন্তু আমি কি সোজ দিতে বলতেছি তোমাদের? না, আমাদের হাইয়েস্ট মার্কস দরকার। সো ইন্ডিকেটস, ন্যারেটস বা রিপ্রেজেন্টস। এইবার ওই ফ্রম আর টু না দিয়ে আরেকটা জিনিস দেওয়া যায়। ঠিক আছে, দেখো, দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলো জুড়ে। কোন কোন বছর? ফ্রম 2000 till 2009, 2000 থেকে 2009 পর্যন্ত সালগুলোকে বর্ণনা করা হয়েছে। তাহলে দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ওভার দ্য ইয়ার্স ফ্রম 2000 till 2009, ওভার দ্য ইয়ার্স ফ্রম 2000 till 2009। সো এই ওভার দ্য ইয়ার্স দিয়ে ফ্রম আর টিল দিতে পারো, কিন্তু ফ্রম আর টু না। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড বিটুইন ডট অ্যান্ড দিলে। তাহলে এই যে গেল ইন্ট্রোডাকশন। এখন যে বিষয়ে আসুক না কেন, এই টাইটেলটা দেয়া থাকে, ওইটাই তোমাকে দিতে হবে। যে দ্য গ্রাফ ন্যারেটস, অথবা দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল, অথবা দ্য গ্রাফ ন্যারেটস বা ইন্ডিকেটস বা রিপ্রেজেন্টস
দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ বিটুইন এত টু বা অ্যান্ড এত। বাংলাদেশের সাক্ষরতার হার নির্দেশ করে, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নির্দেশ করে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের হ্যাঁ টাইম কত পার্সেন্ট কোন কাজে ব্যয় হয় সেটা দেখাচ্ছে। যেটাই টপিক হোক ওটা আমরা পেয়ে যাবো। তো প্রথমে 1 নাম্বার বিষয় গ্রাফস এর ইন্ট্রোডাকশন, সেটা আমাদের গেল যে আমরা এভাবে লিখবো। ইন্ট্রোডাকশনের পরে আসতেছে এবার এক নজরে দেখলে বা অ্যাট এ গ্লান্স। এখন তুমি যদি এই চার্টটার দিকে তাকাও, সবাই একটু স্ক্রিনে খেয়াল করো, দেখো তোমরা যদি এই চার্টটার দিকে তাকাও তাহলে দেখতে পারবা যে এইখানে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা 2000 সালে ছিল মাত্র 0.003, মানে মাত্র 30,000-এর মতো মানুষ বা 3,000-এর মতো মানুষ, যেটা এখন 6,17,000 2009 এসে হয়। সো এই যে বাংলাদেশে এক নজরে এই চারটার দিকে দেখলে এটা কি কমছে বাড়ছে কমছে বাড়ছে এরকম, নাকি এক টানা এরকম উপরের দিকে বেড়ে গেছে? যে কেউ একটু বলো তো এটা দেখে, এটা কি কমেছে নাকি এক টানা এটা বেড়ে গিয়েছে? বলো, কে অ্যান্সার করবে এটা? দেখো এটা কি হয়েছে, এক টানা উপরের দিকে না, মানে স্কাই রকেট সোজা এইভাবে আকাশের দিকে চলে গেছে। এটা কি কমছে না বেড়েছে? উপরে পড়ে বলো। গেছে একটা না। এটা বেড়েছে, একটানা বেড়েছে। শোনো, কখনো কখনো এমন হয়, কখনো কখনো এরকম হয় যে বাড়ছে কমছে, অল্প একটু বাড়ছে আবার বাড়ছে আবার কমছে আবার বেড়েছে কমেছে কমেছে বেড়েছে এরকম, কিন্তু না, বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারের সংখ্যা ডিরেক্ট স্কাই রকেট, একবারে সরাসরি উপরের দিকে, একদম ডিরেক্টলি আপ। হুম, সরাসরি বেড়েছে। তো এই যে যখন আমরা এরকম দেখি, তো এক নজরে আমরা দেখলে কি বলতে পারতেছি এখানে, যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত এখানে বেড়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত কি, ক্রমাগত এখানে বেড়েছে। ঠিক আছে, সো এরপরে আমরা একটু খেয়াল করি। ওকে, দেখো, সো এটা এক নজরে দেখলে যে কোনো গ্রাফ, এখন মনে করো যদি বাংলাদেশের রপ্তানি হার এক্সপোর্ট, সেটা কোনো বছর কমে কোনো বছর বাড়ে কোনো বছর অতিরিক্ত বাড়ে কোনো বছর হঠাৎ করে কমে যায়, কোনো, যেমন করোনা ভাইরাসের সময় একেবারে কমে গেছে এক্সপোর্ট, তাই না? So এরকম যখন হয় তখন এটা ওঠানামা করবে ওঠানামা করবে। যখন একটানা বাড়ে, এরকম ধরো কিছু জিনিস আছে বাংলাদেশে একটানা বাড়তেছে, যেমন সাক্ষরতার হার। আচ্ছা, বর্তমানে যে সরকারি আসুক, শিক্ষার হার কি এখন প্রত্যেক বছর কমতেছে নাকি শিক্ষার হার প্রত্যেক বছর বাড়তেছে? বলো, এটা কি? তো এটা আচ্ছা, আবার মনে করো বাংলাদেশের নিরক্ষরতার হার বা অশিক্ষার হার। আচ্ছা, নিরক্ষরতার হার, নিরক্ষরতা 1990 সালে কয়টা লোক বাংলাদেশে শিক্ষিত ছিল আর অশিক্ষিত ছিল কত পার্সেন্ট? ধরো অর্ধেক মানুষ ছিল অশিক্ষিত, কিন্তু এখন কি অর্ধেক মানুষ অশিক্ষিত? নিরক্ষরতার হার কমতে 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 এখন অনেক কম। আমি ছোটবেলায় দেখছি আমার মামা বিদেশিতে চিঠি পাঠাইতো, তো ওই চিঠি পড়তে পাশের গ্রামে একজন শিক্ষিত লোক ছিল, সেই পাশের গ্রামে যে তার কাছ থেকে ওই চিঠিটা শুনে আসতো। সো এরকমও হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন কি ঘরে ঘরে শিক্ষিত। তো নিরক্ষরতার হার, ইলিটারেসি রেট কি বাড়ছে না নিরক্ষরতার হার অনেক কমে গেছে? এখন বলো তো, নিরক্ষরতা বুঝো? এটাই বাস্তব। হুম, অনেক কমে গেছে। সো কিছু জিনিস আছে একবারে বাড়ে, কিছু আছে কমে। এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কি, এখন ঘরে ঘরে ইন্টারনেট, ঘরে ঘরে ইন্টারনেট, সবাই ইন্টারনেট ব্যবহার করে। সো সেকেন্ড, যখন আমরা কোনো গ্রাফ চার্ট অ্যান্সার করব, ইন্ট্রোডাকশনের পরে সেকেন্ড লাইনে আমাদের ওই জিনিসটা বলতে হবে যে আমরা যদি এই গ্রাফটার দিকে তাকাই তাহলে এক নজরে এই গ্রাফটা ইন্ডিকেট করে যে বিগত বছর জুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে বেড়েছে, নিরক্ষরতার হার কমেছে, রপ্তানির হার ওঠানামা করেছে। ঠিক আছে, সো একটু খেয়াল করো, এটা হচ্ছে 2 নাম্বার বা সেকেন্ড লাইন। এটা কিন্তু ওয়ার্ড লিমিট করে দেয়, তুমি কিন্তু আনলিমিটেড লিখতে পারবে না। 120 ওয়ার্ডস বলে, কখনো 150 ওয়ার্ডস বলে, এর বেশি করা যাবে না। সো আমাদের সেকেন্ড লাইন এক নজরে, তো অ্যাট এ গ্লান্স, এক নজরে, ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলো জুড়ে, দেয়ার হ্যাড বিন সিগনিফিক্যান্ট, ছিল উল্লেখযোগ্য হারে বা তাৎপর্যপূর্ণভাবে, এখন যদি বাড়ে
তাহলে দেয়ার হ্যাড বিন সিগনিফিকেন্ট ইনক্রিজ, সিগনিফিকেন্ট রাইজ, সিগনিফিকেন্ট প্রোগ্রেস হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীতে, সিগনিফিকেন্ট গ্রোথ হয়েছে, সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, ডেভেলপমেন্ট, তুমি যেটাই দাও সেটাই কারেক্ট। যদি হ্রাস পায় বা মনে করো কমেছে, যদি কমে তাহলে অ্যাট এ গ্লান্স ওভার দ্য ইয়ার্স দেয়ার হ্যাড বিন সিগনিফিক্যান্ট ডিক্রিজ। যেমন দুর্নীতির হার ধরো এটা কমছে, মনে করো কমছে, বা বাংলাদেশে হচ্ছে যে নিরক্ষরতার হার কমেছে, যৌতুকের হার, নারী নির্যাতনের হার কমেছে। সো কোনো কিছু যদি হ্রাস পায়, ওভার দ্য ইয়ার্স দেয়ার হ্যাড বিন সিগনিফিক্যান্ট ডিক্রিজ, সিগনিফিক্যান্ট ডাউনফল। রপ্তানির পরিমাণ কমছে মনে করো, তাহলে সিগনিফিকেন্ট ডাউনফল, সিগনিফিকেন্ট ডিক্লাইন, ফল, রিডিউস, ড্রপ। এখন এত শব্দ আমি দিছি কেন? একটা দিলেই তো হইতো ইনক্রিজ, এতগুলো আমি কেন দিছি? যাতে তোমরা এক এক জায়গায় এক একটা ইউজ করতে পারো। বৃদ্ধি পাইছে, প্রত্যেকটা সেন্টেন্সে ইনক্রিজ না দিয়ে একটা ইনক্রিজ দিলা, এবারটা রাইজ দিলা, এবারটা প্রোগ্রেস দিলা, গ্রোথ দিলা, ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, ডেভেলপমেন্ট, তুমি যেটাই দাও ঘুরাই ফিরে দিলা, যাতে স্যারের কাছে তোমার লেখাটা ডিফারেন্ট লাগে। এখন বেড়েছে বলে সব জায়গায় দেয়ার হ্যাড বিন সিগনিফিকেন্ট ইনক্রিজ, ইট হ্যাজ ইনক্রিজড এত, লাস্ট ইয়ার ইট ওয়াজ ইনক্রিজড এত, নেক্সট ইয়ার দ্য রেট ইনক্রিজড এত, এরকম সব জায়গায় ইনক্রিজ দিলা, এটা হইল না। ঠিক আছে, এরপর দেখো ওঠানামা করলে, মনে করো রপ্তানির পরিমাণ ওঠানামা করেছে 5 আগস্টের আগে পরে অনেক আপস অ্যান্ড ডাউনস। তো অ্যাট এ গ্লান্স ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলো জুড়ে দেয়ার হ্যাড বিন সিগনিফিকেন্ট আপস অ্যান্ড ডাউনস, অথবা দেয়ার হ্যাড বিন সিগনিফিকেন্ট রাইজ অ্যান্ড ফল। মনে করো কোনো কি বাংলাদেশে গোল্ডের দাম, এটা কি ওঠানামা করতেছে বা কমেছে, নাকি একটানা বাড়তেই আছে বলো তো? স্বর্ণের দাম বাড়তেই আছে, বাড়তেই আছে। একটানা বাড়তেই আছে। আবার বাংলাদেশের শেয়ারের বাজার দর, শেয়ারের বাজার প্রত্যেক দিন ওঠানামা করে। সো অ্যাট এ গ্লান্স ওভার দ্য ইয়ার্স দেয়ার হ্যাড বিন সিগনিফিকেন্ট আপস অ্যান্ড ডাউন বা রাইজ অ্যান্ড ফল। তাহলে তোমরা যদি এমন একটা গ্রাফ পাও যেটাতে ক্রমাগত বেড়েছে, তখন দিবা এই যে অ্যাট এ গ্লান্স ওভার দ্য ইয়ার্স দেয়ার হ্যাড বিন সিগনিফিকেন্ট ইনক্রিজ, রাইজ, প্রোগ্রেস, গ্রোথ, ইমপ্রুভমেন্ট, যেটা ভালো লাগে। যদি কমে, এমন একটা গ্রাফ দিচ্ছে যেটা কমতেছে, তাহলে সিগনিফিকেন্ট ডিক্রিজ, ডাউনফল, ডিক্লাইন, ফল, রিডিউস, ড্রপ, যেটা ভালো লাগে তোমার। আর ওঠানামা করছে যদি, তাহলে আপস অ্যান্ড ডাউনস বা দেয়ার হ্যাড বিন সিগনিফিকেন্ট রাইজ অ্যান্ড ফল। আমি কি বুঝাইতে পারছি? এই তিনটার একটা ক্যাটাগরি তোমরা পাওয়া। আমি কি বুঝাতে পারলাম ভাইয়া পুরা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে আসো, তাহলে প্রথম লাইন গেল ইন্ট্রোডাকশন। দ্য গ্রাফ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট বিটুইন এত অ্যান্ড এত। এবার এক নজরে এই গ্রাফটার দিকে তাকালে অ্যাট এ গ্লান্স, এক নজরে দেখলে দ্য গ্রাফ ইন্ডিকেটস, এই গ্রাফটা নির্দেশ করে দেয়ার হ্যাড বিন সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণভাবে ইনক্রিজ, বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ঠিক আছে, এইবার সো ফার্স্ট লাইন গেল, সেকেন্ড লাইন গেল, এইবার থার্ড, এটা হচ্ছে মেইন বডি। তৃতীয় অংশটা হচ্ছে কি, একটা গ্রাফ চার্টের মেইন বডি। এই বডিতে কি করতে হয়, এই যে যে সালগুলো আছে, এই সালগুলোকে আমরা ডিসক্রাইব, 2000 সালে এত ছিল, 2002 সালে এত ছিল, 2003 সালে এত, 5 সাল, 7 সাল, 8 সাল এবং 9 সাল, এই সালগুলোকে এখন আমরা ডিসক্রাইব করবো, যেটা সবাই পারে। সবাই পারে, কিভাবে পারে? এই যে এরকম দেয় যে এই, মনে করো একটা গ্রাফ চার্ট আসছে, 15 সাল, 16 সাল, 17 সালে এত 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 ছিল। সো ওরা এরকম সাধারণভাবে নর্মাল যে অ্যান্সার সবাই ভাবে করে যে ইন 2015 দ্য রেট ওয়াজ 20%, in 2016 the rate was 24%, in 2017 the rate was 25%। এখন এটা কি ভুল পদ্ধতি? না, এটা ভুল না, কিন্তু এটা সাধারণ পদ্ধতি। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখো ইন দিয়ে এই সবগুলা সাল দিছে, ইন 2015 দ্য রেট ওয়াজ এত, ইন 2016 দ্য রেট ওয়াজ এত, ইন 2017 দ্য নাম্বার বা দ্য রেট ওয়াজ এত। এটা খুবই জেনারেল একটা পদ্ধতি। এটা কি, এটা খুবই জেনারেল একটা পদ্ধতি, খুবই সাধারণ অ্যাভারেজ একটা লেখা। আর এটা কি ভুল? ভুল না, কিন্তু এর চেয়ে বেটার কি হইতে পারে? তো সালগুলোকে সব একরকম লাগে না যখন তুমি এরকম দিবা যে ইন 2015 দ্বারা এটা যেত, 2016 তো, 17 তো, সব সেম সেন্টেন্স, এরকম আমরা করবো না। এখন এখানে কয়টা, 7টা সাল আছে, 7টা সালে যদি আমি একরকম দিই এটা ভালো লাগে না দেখতে, তো আমরা একটু চেঞ্জ করবো। কিভাবে? দেখো, ইন 2015, 2015 সালে দ্য রেট ওয়াজ 20%, রেটটা ছিল 20%। দ্য নেক্সট ইয়ার
ইন 2016 পরবর্তী বছর 2016 সালে দ্য রেট ওয়াজ 24%। দেখো ইন 2015 এরপরে দ্য নেক্সট ইয়ার ইন এত, এরপরে ইন দ্য ইয়ার অফ 2017 আবার চেঞ্জ করলাম, এবার আমি ইন দ্য ইয়ার অফ, ইন দ্য ইয়ার অফ 2017 2017 সালে, দেখো এখানে আবার চেঞ্জ করলাম আমি, দ্য রেট ওয়াজ এত। এরপরে আবার দ্য নেক্সট ইয়ার ইন 2018 2018 সালে দ্য রেট ওয়াজ এত। এরপরে 2 ইয়ার্স লেটার 2 বছর পরে ইন 2020 2020 সালে দ্য রেট ওয়াজ এত। তাহলে এখানে ডাইভার্সিটি আনা হলো না, দেখো তো সবগুলাকে আমি ইনিং দিই, ইন 2015 ইন 2016 ইন 2017 ইন 2018 ইন 2020 এরকম দিছি না। ইন 2015 দ্য রেট ওয়াজ এত, দ্য নেক্সট ইয়ার ইন 2002 অথবা 2 ইয়ার্স লেটার এত, ইন দ্য ইয়ার অফ এত দ্য রেট ওয়াজ এত, দ্য নেক্সট ইয়ার ইন এত, 2 ইয়ার্স লেটার 3 ইয়ার্স লেটার এরকম। তাহলে ডিফারেন্সটা কি তোমরা বুঝতে পারছো, ধরতে পারছো সাল বর্ণনা ক্ষেত্রে ভাইয়া পুরা বোঝা গেছে? জি স্যার ভাইয়া। বুঝতে জি পারছি। ভাইয়া। জি ভাই। আমরা যদি এখানে এখন এইটা কিন্তু বডি, মানে তোমার যে 120 ওয়ার্ড বা 150 ওয়ার্ডে লেখার নিয়ম ওইটা ফিল হয়ে যাবে এই ক্ষেত্রে, এই সালগুলো বর্ণনা করতে যে তুমি 7টা সাল বর্ণনা করো, 7টা সাল বর্ণনা করতে গেলে তোমার 7টা সেন্টেন্স, 7টা সাল বর্ণনা করতে গেলে তোমার কয়টা সেন্টেন্স, 7টা সেন্টেন্স। তাহলে 7টা সেন্টেন্সে যদি 10টা বা 12টা করে ওয়ার্ড ধরে তাহলে 70টা 80টা কিন্তু এখানেই হয়ে যেতেছে। হুম, দেখো, তা আমরা যদি এটাকে একটু বর্ণনা করি, তো একদম সহজ পদ্ধতি হচ্ছে, তোমরা আমি সবভাবে বলতেছি, ভুলটাও বলতেছি, ভুল বলতে কি অ্যাভারেজ পদ্ধতিটাও বলতেছি, এক্সট্রাঅর্ডিনারিটাও বলতেছি। অ্যাভারেজ পদ্ধতি কোনটা? ইন 2000 দ্য নাম্বার ওয়াজ 0.003 লাখ, ইন 2002 দ্য নাম্বার ওয়াজ 1.50, in 2003 the number was 2.43 lakh, in 2005 the number was 3 lakh, in 2007 in 2000 in 2009। কিন্তু এটা আমরা অন্যভাবে অ্যান্সার করবো, আসো সবাই একটু খেয়াল করো, হ্যাঁ। ফার্স্ট এরটা ইন দ্য গ্রাফে উই ক্যান সি, আমরা দেখতে পারি ইন 2000 সালে দ্য নাম্বার ওয়াজ 0.003 লাখ। এর কয় বছর পরের সাল দেওয়া হয়েছে বলো তো, 2000 এর পরের সাল কোনটা, 2000-এর পরের সাল কোনটা বলো? 2002। তাহলে এটা কয় বছর পর, 2 ইয়ার্স লেটার। হুম, দেখো ইন 2000 সালে এত, তাহলে 2 ইয়ার্স লেটার 2 বছর পরে ইন 2002 2002 সালে দ্য রেট ওয়াজ এত পার্সেন্ট। ঠিক আছে, ইন 2002 কত, 2 ইয়ার্স লেটার 2 বছর পরে। তাহলে কারণ 2000-এর পরে 2002 সালে কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে 2002 এর পরের সাল কোনটা দিছে বলো তো গ্রাফে? 2003। 2003। আর এইটা কি, দা নেক্সট ইয়ার। হুম, দা নেক্সট ইয়ার, 2000 পরের নেক্সট ইয়ার না 2003 বলো, এটা কি দা Next year. ইয়ার, এক্স্যাক্টলি দা নেক্সট ইয়ার। ইন 2003 the number of people using the internet was 2.43 lakhs। এইবার 2005-এ এটাকে কি দিব, ইন দ্য ইয়ার অফ 2005 কি দিব, 2 ইয়ার্স লেটারও দিতে পারো, আবার ইন দ্য ইয়ার, দেখো ইন দ্য ইয়ার অফ 2005, ইন দ্য ইয়ার অফ 2005 দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট ওয়াজ 3.00 লাখ। আচ্ছা, এইবার 5 সাল পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার আমরা আর ইয়ার দিয়ে শুরু করব না, এইবার আমরা সংখ্যা দিয়ে শুরু করব। আচ্ছা, 5 লাখ ব্যবহারকারী ছিল কত সালে, এবার এই লাখ দিয়ে শুরু করব আমরা। 5 লাখ ব্যবহারকারী ছিল কত সালে, 2007 সালে। তার এইবার আমরা ইয়ার দিয়ে সেন্টেন্স শুরু করব না, এবার দিব দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ওয়াজ 5 লাখ বা 5.00 লাখ ইন 2007। তাহলে এই 5 সাল পর্যন্ত আমরা সব সাল দিয়ে শুরু করছি। এবার 7 সালে এসে একটা ঘোরায় দিলাম, এবার সাল দিয়ে না, এবার সংখ্যা দিয়ে শুরু করছি, যে দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট ওয়াজ 5.00 লাখ ইন 2007। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 5 লাখ ইন 2007 2007 সালে। এবার আমরা ঘুরাই দিছি, মানে এতগুলো তো সাল দিয়ে শুরু করছি, এবার আমরা সংখ্যা দিয়ে শুরু করছি, যে দ্য নাম্বার ওয়াজ 5 লাখ ইন 2007। আচ্ছা, এইবার 7-এর পরে কি আছে দেখো তো,
নেক্সট ইয়ার, সাথে করে 8 সাল আছে না, বলো তো? তাহলে কি জি দিব? ভাইয়া 2008। দ্য নেক্সট ইয়ার, হ্যাঁ, দ্য নেক্সট ইয়ার ইন 2008, 2008 সালে দ্য নাম্বার ওয়াজ 5.56 লাখ। অ্যান্ড লাস্টলি, এবং সব শেষে ইন দ্য ইয়ার অফ 2009, 2009 সালে দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট ওয়াজ 6.17 লাখ। অথবা লাস্টেরটা আবার সংখ্যা দিয়ে বলতে পারো যে লাস্টলি দ্য ইন্টারনেট ইউজার্স ওয়াজ 6.17 লাখ ইন দ্য ইয়ার অফ 2009। সংখ্যাটা আগে এনে সালটার শেষে নিয়ে যাবো, এটাও করতে পারো। তাহলে প্রত্যেকটা ইন 2000, ইন 2002, ইন 2003, ইন 2005 এরকম না দিয়ে আমরা কি করলাম? ডাইভার্সিফাই করলাম অ্যান্সারটাকে। এটা কি বোঝা গেছে? আমি কি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি ভাইয়া পুরা? বলো তো। জি জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া ওকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তোমাদের এই যে এত নিয়ম কানুন শেখাচ্ছি না, তোমাদেরকে মাত্র 10টা গ্রাফ চার্ট পাই চার্ট দিচ্ছি, বাংলা অনুবাদ সহ রেডি করে অ্যান্সার সহ, ওই 10টা পুরো, এর বাইরে আর কিছু আসবে না পরীক্ষা, তো এই 10টাতে হুবহু একটা কমন পেয়ে যাবে। বাট এই যে নিয়ম তারপরও শেখাচ্ছি ইন কেস যদি লেগে যায়। বাট তোমাদেরকে আমি 10টা সাজেশন দিব, ওই 10টা বললে হুবহু তার মধ্যে থেকে সবগুলা কমন পেয়ে যাবা। বুঝতে পারছো? প্রত্যেকটা তাও রেডি করে, অ্যান্সার রেডি করে বাংলা অনুবাদ সহ দিচ্ছি। ঠিক আছে, এরপরে আসো। তো সালগুলো আমরা বর্ণনা করলাম, এখন এই সাল বর্ণনা করা যখন শেষ, তখন তোমার আর হয়তো 3টা বা 4টা সেন্টেন্স তুমি লিখতে পারবা। ঠিক আছে, এরপর আর তুমি সুযোগ পাবা না, কারণ ওয়ার্ড লিমিট ফিল আপ হয়ে যাবে। তো এবার আমরা সাল তো বর্ণনা করছি। এখন তোমরা যদি কেউ কখনো গ্রাফ চার্টের কোয়েশ্চেন পড়ো, তাহলে স্যাররা একটা কথা বলে কোয়েশ্চেনের মধ্যে যে ডেসক্রাইব দ্য চার্ট অ্যান্ড হাইলাইট দ্য ইনফরমেশন। তাহলে তোমাকে শুধু ডেসক্রাইব করতে বলে নাই, ইনফরমেশনগুলোকে হাইলাইট করতে বলছে। হাইলাইট করা তো বুঝো, মানে এর মধ্যে কোন কোন বছর কি কি ধরনের পার্থক্য হয়েছে ইনফরমেশনে, সেটাকে দেখাও আলাদাভাবে, এটাকে হাইলাইট করা বলে। So, আমাদের শুধু ডেসক্রাইব বলে না যে ডেসক্রাইব দ্য চার্ট, এটা বলে না, ডেসক্রাইব দ্য চার্ট অ্যান্ড হাইলাইট দ্য ইনফরমেশন। তো সবাই ডেসক্রাইব করে, কিন্তু হাইলাইটার করতে খুব কম স্টুডেন্ট করতে পারে। তো চলো আমরা হাইলাইটের পার্টটা দেখি। সো তোমার যখন ডেসক্রাইব করা শেষ সালগুলো, এবার হাইলাইটে আসি। হাইলাইট কি? প্রথমে কম্প্যারিজন করা, আগের বছরের সাথে প্রত্যেকটা তুলনা করতে হবে। কারণ সবগুলা করতে গেলে তোমার 250 ওয়ার্ড হয়ে যাবে, সব করা যাবে না। বড় বড় পার্থক্য হয়েছে কোথায় কোথায়। যেমন আমরা যদি দেখি 2000 থেকে 2002 সালে 1.47 লাখ বাড়ছে। তারপরে 5 থেকে 7 সালে সবচেয়ে বেশি বাড়ছে। দেখো 5 থেকে 7 সাল, 5 সালে ছিল 3 লাখ, 7 সালে সেটা বেড়ে কত হয়? 5 লাখ। তাহলে কত বাড়ছে? ডিরেক্টলি 2 লাখ বেড়েছে। তোমরা কি বুঝতেছো? বুঝতেছো আমার কথা? একটা প্রশ্ন ছিল জি ভাইয়া। তো এখানে ডিরেক্টলি বেড়েছে কত? ডিরেক্টলি বেড়েছে 2 লাখ 5 থেকে 7 সালে, এটা হাইলাইট করা। এরপরে দেখো 8 থেকে 9 সালে সামান্য বেড়েছে, 5.5 লাখ থেকে 6,17,000, তো খুব একটা বেশি ওই সময় বাড়ে নাই, কিন্তু বেড়েছে। এমন না যে কমছে, কম হইলেও বাড়ছে, কখনো কম করে বেড়েছে, কখনো বেশি করে বেড়েছে, কিন্তু বেড়েছে। ঠিক আছে, সবগুলাতেই। সো এর মধ্যে থেকে যেটা যেটা তোমার মনে হয় যে এটা এটা দেখানো দরকার, 2টা বা 3টা কম্পারিজন তুমি দেখাবা যখন তুমি সালগুলো বর্ণনা করতেছিলা, তার মধ্যে তোমাকে এটা দেখাইতে হবে। দেখো তো কিভাবে এটা দেখাবো আমি একটু তোমাদেরকে বলি। তো ইন দ্য গ্রাফে উই নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করি যে ইন 2005, 2005 সালে দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, একটা বৃদ্ধি ঘটেছিল কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস রেট, অথবা কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তো আমরা দেখতে পারি যে 2005 সালে, এখন সালটা যদি 2007 হয়, 9 হয়, 10 হয়, যে সাল হোক সেটা, তো ইন দ্য ইয়ার অফ, দেখো ইন দ্য গ্রাফে উই নোটিস দ্যাট, আমরা দেখতে পারি যে ইন দ্য গ্রাফে আমরা দেখতে পারি যে ইন 2005, 2007, 2009, যে সালই হোক, সেই সালে একটা সাডেন ইনক্রিজ, হঠাৎ বৃদ্ধি হয়েছিল, বা ড্রামাটিক ইনক্রিজ, নাটকীয়ভাবে বেড়েছে, সারপ্রাইজিংলি ইনক্রিজড, এরকম অ্যাডজেক্টিভ আছে, সেটা আমি দেখাচ্ছি। সো এভাবে বেড়েছে বিগত বছরের তুলনায়, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার।
আবার যদি কমে এমন একটা কিছু যেটা বিগত বছরের চেয়ে কমেছে এমন একটা গ্রাফ আসছে, তাহলে ইন দ্য গ্রাফ উই নোটিস দ্যাট ইন এত এত সালে দেয়ার ওয়াজ এ ডিক্রিজ, একটা পতন দেখতে পারি আমরা কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার, বিগত বছরের সাথে তুলনা করলে। আবার এমনও হতে পারে যে দুইটা বছর সেম আছে, 2005-এও ছিল 5 লাখ, 2007-এও ছিল 5 লাখ, যে দুইটা সালই সেম ছিল বাংলাদেশ থেকে রপ্তানির হার। তাহলে ইন দ্য গ্রাফ উই নোটিস দ্যাট ইন এত অ্যান্ড এত দ্য রেট অথবা দ্য অ্যামাউন্ট অথবা দ্য নাম্বার রিমেইনড আনচেঞ্জড, স্ট্যাটিক, অথবা দ্য রেট রিমেইনড সেম। এখন এটা রেট হতে পারে, এটা অ্যামাউন্ট হতে পারে, এটা নাম্বার হতে পারে, এটা পার্সেন্টেজ হতে পারে, যেটাই থাকুক সেটা যদি পরপর 2 বছর একই ছিল তাহলে রিমেইন্ড আনচেঞ্জড, রিমেইন্ড স্ট্যাটিক, রিমেইন্ড সেম। তো বৃদ্ধি হলে দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, কমলে দেয়ার ওয়াজ এ ডিক্রিজ, আর যদি একই থাকতো তাহলে রিমেইন আনচেঞ্জ, স্ট্যাটিক বা সেম। এখন এইখানে কিছু অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখানে কিছু অ্যাডজেক্টিভ আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন ধরো হঠাৎ করে কোনো কিছু বাড়া, হ্যাঁ, মানে চোখে বাড়তেছে, এমন ভাবে বেড়েছে যে বাড়তেছে, তাকে বলা হয় শার্প গ্রোথ। একটু খেয়াল করো, এটা পিডিএফ সবাই পেয়ে যাবে ক্লাসের শেষে। শার্প গ্রোথ, যেমন 3 লাখ থেকে 5 লাখ হয়ে গেছে, এটা শার্প গ্রোথ বলতে পারো। আবার লাফ দিয়ে বাড়া, এটাকে যদি তুমি বলছো ভাই লাফ দিয়ে বেড়েছে 3 লাখ থেকে 5 লাখ, লাফ দিয়ে বেড়েছে, তখন তুমি এটার ইংরেজি দিবা জাম্পড ইনটু। দ্য রেট জাম্পড ইনটু 5 lakhs ফ্রম 3 lakhs, 3 লাখ থেকে জাম্পড ইনটু, জাম্প করে 5 লাখ হয়ে গেছে। আবার স্থির গতিতে বেড়েছে, ধীরে ধীরে, তাহলে স্টিডিলি ইনক্রিজ। হালকা বা সামান্য বেড়েছে, তাকে বলা হয় স্লাইটলি ইনক্রিজ। আবার হালকা বা সামান্য কমেছে, তাকে বলা হয় স্লাইটলি ডিক্রিজ। এমন হয় না যে সামান্য বেড়েছে স্লাইটলি ইনক্রিজ, সামান্য কমেছে স্লাইটলি ডিক্রিজ। আচ্ছা, হঠাৎ করে বেড়েছে সাডেন ইনক্রিজ, হঠাৎ করে কমেছে সাডেন ডিক্রিজ। এবার নাটকীয়ভাবে বেড়েছে, কেমন ভাবে? নাটকীয়ভাবে, তাহলে ড্রামাটিক ইনক্রিজ। নাটকীয়ভাবে কমেছে ড্রামাটিক ডিক্রিজ। তো এরকম সাডেনলি, ড্রামাটিক্যালি, সারপ্রাইজিংলি, বা এই সাল থেকে এই সালে দ্রুত গতিতে বেড়েছে, তাহলে ইনক্রিজ ফাস্টার বিটুইন 2003 অ্যান্ড 2005। সো যখন তোমার যে অ্যাডজেক্টিভটা দিলে পারফেক্ট মনে হবে, শার্প গ্রোথ, জাম্পড ইনটু, স্টেডিলি ইনক্রিজ, স্লাইটলি ইনক্রিজ, সাডেন ইনক্রিজ, ড্রামাটিক ইনক্রিজ, তোমার যেটা যেখানে খাপ খায়, যেটা যেখানে দিতে মনে চায় সেখানে তুমি সেটা দিবা। তো এখানে আমরা যদি দেখতে পারি যে 2005 থেকে 7-এ একটা সাডেন ইনক্রিজ হয়েছে, 3 লাখ থেকে 5 লাখ, 2 লাখ বেড়ে গেছে, বা শার্প গ্রোথ, তখন তোমাকে বলতে হবে ইন দ্য গ্রাফ উই নোটিস দ্যাট ইন 2007 দেয়ার ওয়াজ এ শার্প গ্রোথ, অথবা দেয়ার ওয়াজ এ সাডেন ইনক্রিজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। বিগত বছরের সাথে তুলনা করলে ওই সময় একটা হঠাৎ বৃদ্ধি দেখা যায়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো নাকি পারো নাই? ভাইয়া প্রশ্ন ছিল। কোয়েশ্চেন গুলো রিপিট করে দেওয়া হয়। হ্যাঁ, তো এটা কি ক্লিয়ার বুঝতে পারছো? তো এরকম তুমি দুইটা কম্পারিজন দিলা, যে এই যে 7 থেকে 8 সালে স্লাইটলি ইনক্রিজ, 5 লাখ থেকে 5,56,000, মাত্র 56,000 বাড়ছে, তো স্লাইটলি ইনক্রিজ। আবার কখনো বেশি বেড়েছে, সাডেন ইনক্রিজ বা ড্রামাটিক ইনক্রিজ, নাটকীয়ভাবে বৃদ্ধি পাইছে। শার্প গ্রোথ বা জাম্পড ইনটু, লাফ দিয়ে বেড়েছে, তোমার রুচি মতো তুমি এটা ইউজ করবা, ঠিক আছে? এরপরে আসো, দেখো। সো এই যে দুইটা, এটা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কম্পারিজন করতে যাবে না, তাই কিন্তু লেখা অনেক বড় হয়ে যাবে। জাস্ট দুইটা, ম্যাক্স টু ম্যাক্স 3টা কম্পারিজন দেখাবা সালের। এইবার আসতেছে পরবর্তী ধাপ, যেটা হাইলাইটের সবচেয়ে বড় অংশ। বলে না যে স্যাররা যে ডিসক্রাইব দ্য গ্রাফ অ্যান্ড হাইলাইট দ্য ইনফরমেশন, হাইলাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে হাইয়েস্ট ছিল কত সালে এবং লোয়েস্ট ছিল কত সালে, অথবা হাইয়েস্ট বেড়েছে কত সালে আর সবচেয়ে লোয়েস্ট বেড়েছিল কত সালে। হাইয়েস্ট আর লোয়েস্ট উল্লেখ করেন, এটা হচ্ছে হাইলাইটিং এর সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় অংশ, যে হাইয়েস্ট ছিল কত সালে। এখন যখন ক্রমাগত বাড়ে এমন একটা গ্রাফ দিছে, যেমন স্বর্ণের দাম, প্রাইস অফ গোল্ড,
অথবা এই যে নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৃথিবীর সব দেশে বাড়ে ছাড়া কমে না, এগুলো বাড়ে কমে না। সেগুলো এরকম যখন প্রশ্ন হয় তখন হচ্ছে কত সাল থেকে কত সালে সবচেয়ে বেশি বেড়েছে আর কত সাল থেকে কত সালে সবচেয়ে কম বেড়েছে এটা দেয়। আবার যখন মনে করো বিনিয়োগ বা রপ্তানির পরিমাণ, তখন কত সালে সর্বোচ্চ ছিল বিনিয়োগ আমাদের, যে 100 বিলিয়ন ডলার, আর কত সালে সর্বনিম্ন ছিল বিনিয়োগ 20 বিলিয়ন ডলার, সেটা। তো দুইটা, তো একটা আছে সর্বোচ্চ ছিল কত সালে, সর্বনিম্ন ছিল কত সালে, আরেকটা আছে সবচেয়ে বেড়েছে বেশি কত সালে, সবচেয়ে কমেছে বেশি কত সালে। তো এই যে যে চারটা, এখানে সবচেয়ে বেড়েছে, কারণ এখানে প্রত্যেক বছরই বাড়ছে, কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে কত সালে, আর সবচেয়ে কম বেড়েছে কত সালে, হাইয়েস্ট আর লোয়েস্ট। তো এইটা যে গ্রাফই দিক হাইয়েস্ট লোয়েস্ট তোমাকে দেখাতেই হবে। তো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই গ্রাফ অনুসারে তুমি যেটা লেখো সেটাই সেম ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। 2007 was the year, 2007 ছিল ওই সালটা, when যখন the highest growth was 2 লাখ। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফ অনুসারে 2007 ছিল ওই সালটা, 7 সালে, when যখন 3 লাখ থেকে 5 লাখ হয়, তার মানে 2 লাখ বাড়ে। when যখন the highest growth was 2 লাখ, যখন হাইয়েস্ট গ্রোথ ছিল কত, 2 লাখ। while 2008 was the year, হ্যাঁ, আবার 2008 ছিল ওই সালটা, when যখন দ্য লোয়েস্ট গ্রোথ ওয়াজ 0.56 লাখ, যখন সবচেয়ে কম বেড়েছিল, এবং এটা ছিল 0.56 লাখ। তাহলে 8 সালে, 7 থেকে 8 সালে মাত্র 56,000 বাড়ে, যেটা ছিল সর্বনিম্ন। এই গ্রাফে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পারবা সবচেয়ে নিম্ন ছিল এটা, মাত্র 56,000। তাহলে সবচেয়ে নিম্ন ছিল 8 সালে, সবচেয়ে হাই ছিল বৃদ্ধি 2007 সালে। সো এই লাইনটা ভাই হাইয়েস্ট লোয়েস্ট, এটা দিতেই হবে। তো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, 2007 was the year when the highest growth was 2 lakh, while 2008 was the year when the lowest growth was 0.56 lakh। একটু যোগ বিয়োগ কিন্তু করা লাগে আগের বছরের সংখ্যার সাথে পরের বছরের সংখ্যার। সো হাইয়েস্ট আর লোয়েস্ট এটা দিতেই হবে। এইবার তুমি দিলা হাইয়েস্ট আর লোয়েস্ট, এভাবে দিলা। এবার আরেকটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা, তারা এখানে আরেকটা কাজ করে। কি কাজ করে, তারা সেকেন্ড হাইয়েস্টটা উল্লেখ করে দেয়, মানে হাইয়েস্টের পরে সেকেন্ড হাইয়েস্ট কত ছিল। ঠিক আছে, তো যারা একটু আরেকটু ব্রিলিয়ান্ট আর কি, লেখাটা আরেকটু সুন্দর করতে চায়, হাইলাইট করতে চায়, তারা আবার সেকেন্ড হাইয়েস্টটা দিয়ে দেয়, যে দা সেকেন্ড হাইয়েস্ট গ্রোথ ওয়াজ, দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি ছিল, হ্যাঁ, বিটুইন 2000 অ্যান্ড 2002, 2000 থেকে 2002 সালে, হ্যাঁ, অ্যান্ড দ্য নাম্বার ওয়াজ 1.047 লাখ, এবং নাম্বারটা 1,50,000 থেকে 0.003 বাদ দিলে 1.0047 থাকে। ঠিক আছে, তো 1 লাখ জিরো মানে 4,700 বা 47,000 এরকম সামথিং একটা নাম্বার। এই 003 দ্বারা কি বোঝায় আসলে গুগল করতে হবে, আমি ভুলে গেছি। তো 1,50,000 থেকে 0.003 মাইনাস হবে, তো বোঝা গেছে। তো সেকেন্ড হাইয়েস্ট, তো দা সেকেন্ড হাইয়েস্ট গ্রোথ ওয়াজ ইন 2002 অ্যান্ড দ্য নাম্বার ওয়াজ, অথবা দ্য ইনক্রিজ ওয়াজ, কতটুকু বাড়ছিল, 1.047 লাখ। এটা হচ্ছে কি দ্য সেকেন্ড হাইয়েস্ট গ্রোথ। যারা আরেকটু ব্রিলিয়েন্ট তারা দেয় আর কি। আমি কি বলতে চেয়েছি, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনেছো এবং বুঝেছো ভাইয়া? ট্রান্সফরমেশন জি করে ভাই, বুঝতে করে পারছি। দেওয়া হয়। একটা আছে দে, আমি একটু 1.50 থেকে বিয়োগ করবো 0.00, দেখি কি থাকে এখানে। 1.5, আমার এসএসসি তে অঙ্কে মার্ক 96, আমার এখন মনে পড়লেও লজ্জা লাগে, কারণ এখানে পয়েন্ট মাইনাস 0.003 বলতে বোঝায়, হ্যাঁ, 1.497 এটা আসে আর কি, 1.497। যাই হোক, ঠিক আছে, ম্যাথমেটিক্সে দুর্বল হয়ে গেছি। সো 1.497 লাখ হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট। তো হাইয়েস্ট কত সালে, 7 সালে। লোয়েস্ট কত সালে, 8 সালে। সেকেন্ড হাইয়েস্ট কত সালে, সেকেন্ড হাইয়েস্ট গ্রোথ ছিল ইন 2002, 2002 সালে। অ্যান্ড দ্য ইনক্রিজ ওয়াজ, এবং বৃদ্ধিটা ছিল, বা অ্যান্ড দ্য গ্রোথ ওয়াজ 1.497 লাখ। ওকে, সো সেকেন্ড হাইয়েস্ট দিলা। এরপরে তোমার আর এই গ্রাফে কিছু দেওয়ার নাই, এখন লাস্ট লাইন, কনক্লুশন। আর তুমি যদি ভিতরে কিছু উল্টা পাল্টা যোগ করতে চাও, বাড়াতে চাও, শুধু শুধু তোমার ওয়ার্ড লিমিট এক্সিড হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না।
আর ওয়ার্ড লিমিট এক্সিড করলে মার্কস কমে যাবে। তো তোমার যা যা দেখানোর হাইলাইট তুমি সবই দেখাইছো, এবার লাস্ট লাইন কনক্লুশন, উপসংহার। তো অ্যানালাইজিং দ্য গ্রাফ, গ্রাফটা অ্যানালাইজ করে উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি যে, এখন যে কোনো মানুষ এই গ্রাফ যদি দেখে, তো তারা পরিষ্কার বলতে পারবে একটা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 0.003, মানে 3,000 বা মাত্র 30,000, সেখান থেকে বেড়ে 6 লাখ হয়েছে। তাহলে ওই দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কি কমতেছে নাকি প্রতিদিন বাড়ছে? বলো তো, এটা কি কমছে না বেড়েছে? বেড়েছে। আবার যদি মনে করো যে নিরক্ষরতার হার, তাহলে কি বাংলাদেশে অশিক্ষিত মানুষের সংখ্যা বাড়তেছে না অশিক্ষিত মানুষের সংখ্যা কমতেছে? কমতেছে। আবার বাংলাদেশে আমাদের পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ে, কমে না, বাড়তে থাকে। ঠিক মানে মানুষের ইনকাম বাড়তে থাকে সাধারণত, সেরকম ব্যাপারটা। তো যেগুলো বাড়বে, তো অ্যানালাইজিং দ্য গ্রাফ, মনে করো এই গ্রাফটা অ্যানালাইজ করে আমরা দেখলাম যে, সো উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি যে, পরিষ্কার ভাষায় বলতে পারি যে দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে, ওয়াজ রাইজিং, এটা তো পাস্টের, ওয়াজ রাইজিং ডে বাই ডে, প্রতিনিয়তই বাড়তেছিল। আবার আরেকভাবে দেয়া যায় যে দাস, এভাবে, দ্য গ্রাফ প্রোভাইডস, মানে লাস্টের লাইন, দা, এই গ্রাফটা প্রদান করতেছে এই ক্লিয়ার পিকচার, এই গ্রাফটা একটা পরিষ্কার চিত্র উপস্থাপন করতেছে, অফ দ্য ট্রেন্ডস অফ রাইজিং বা ডিক্লাইনিং অফ ড্যাশ, কিসের ট্রেন্ডস? রাইজিং এর, রাইজিং অফ দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট, ট্রেন্ডস অফ রাইজিং, যদি বাড়ে তাহলে ট্রেন্ডস অফ রাইজিং, যদি কমে, মনে করো নিরক্ষরতার হার কমতেছে, তাহলে গ্রাফটা, দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার পিকচার অফ দ্য ট্রেন্ডস অফ ডিক্লাইনিং, ডিক্লাইনিং মানে পতন দেখাচ্ছে, আর বৃদ্ধি হলে ট্রেন্ডস অফ রাইজিং অফ দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট। সো অ্যানালাইজিং দ্য গ্রাফ, আবার একবার সহজ বাংলা দিতে পারো, অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ওয়াজ ইনক্রিজিং অথবা ওয়াজ রাইজিং ডে বাই ডে, প্রতিনিয়তই ওটা কি বাড়তেছিল। এবার যদি কমে, তাহলে অ্যানালাইজিং দ্য গ্রাফ, গ্রাফটা অ্যানালাইসিস করার পরে উই ক্যান ক্লিয়ারলি সে, আমরা এখন পরিষ্কার ভাষায় বলতে পারি যে দ্য নাম্বার অফ পিপুল ইউজিং দ্য ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারের সংখ্যা ওয়াজ ডেক্লাইনিং, হ্রাস পাচ্ছিল ডে বাই ডে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো তো? তোমরা কি বুঝতে পারছো ভাইয়া পুরা, নাকি বুঝতে পারো নাই? জি ভাইয়া বুঝতে পারছি। সো এই যে হচ্ছে পুরো একটা গ্রাফ চার্ট, তোমাদেরকে যে নিয়মটা বলছি সেই নিয়মে এটা লেখা, এটা তোমরা পেয়ে যাবা এই পিডিএফ এ। এখন আসো আরেকটা পার্ট, এই ব্যবস্থায় তোমরা গ্রাফ চার্ট লিখতে পারো, ঠিক আছে? এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে, ওয়েট আমি একটু বের করি। দেখো, এই 10টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রাফ চার্ট, ঠিক আছে? এই 10টা, সো তোমাদেরকে এই 10টা আমি, এই 10টা পড়লে তোমরা এর মধ্যে থেকে পরীক্ষাতে পেয়ে যাবে। এখানে পাই চার্ট আছে, বাই দ্য পাই চার্টের নিয়ম নেক্সট ক্লাসে পাবা, ওইটা 20 মিনিট লাগবে, সহজ। তো গ্রাফ চার্ট আর পাই চার্ট মিলে এখানে 10টা সাজেশন আছে, প্রত্যেকটা অ্যান্সার লেখা বাংলা অনুবাদ সহ। কি বলছি আমি বলো তো? গ্রাফ চার্ট এবং পাই চার্টের কয়টা আছে এখানে? 10টা।
এই 10টা টপ 10, ঠিক আছে, টপ 10 গ্রাফ চার্ট অ্যান্ড পাই চার্ট। প্রত্যেকটা এখানে আমি যে নিয়ম পড়াইছি সেই নিয়মে বাংলা অনুবাদ সহ অ্যান্সার দেওয়া আছে। প্রথমটা হচ্ছে যে ইন্টারনেট ইউজার নিয়ে, এর পরেরটা আছে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয়, সায়েন্স থেকে কত, আর্টস থেকে কত, কমার্স থেকে কত, মাদ্রাসা থেকে কত, টেকনিক্যাল থেকে কত। এই যে তার অ্যান্সার, এই যে তার বাংলা অনুবাদ। এই 10টার বাইরে সাধারণত গ্রাফ চার্ট আসে না। এরপরে আসতেছে এই যে আরেকটা, সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। সোশ্যাল সাইটগুলা মোবাইল ফোনে ইউজারদের কন্ডিশন, মানে কে কতটুকু ইউজ করছে কত সালে, এটা। এই যে তার অ্যান্সার, এই যে তার অনুবাদ। এর পরেরটা প্রফেশন চয়েস বাই এডুকেটেড পিপল, শিক্ষিত লোকজনের চয়েস অফ প্রফেশন, কত পার্সেন্ট কোন পেশায় যেতে চায়। সরকারি চাকরিতে যেতে চায় 60%, ফার্মিং কৃষি কাজ করতে চায় 10%, বিজনেস করতে চায় 20%, ব্যাংকিং করতে চায় 40%, এরকম। এর পরেরটা হচ্ছে যে ইম্পর্টেন্স অ্যান্ড ইউসেজ অফ ইংলিশ, এটার এই যে অ্যান্সার, এই যে তার অনুবাদ। প্রত্যেকটা এরকম 10টা আছে। এই 10টার মধ্যে থেকে তোমরা তোমাদের পাই চার্ট সহ, ঠিক আছে, পরীক্ষাতে পেয়ে যাবে। ক্লিয়ার? সো এই 10টা ভালো করে পড়ো, নিয়ম তো শিখলা, পাশাপাশি এই 10টা পড়লে গ্রাফ চার্ট পাই চার্ট নিয়ে তোমাদের আর কিছু করতে হবে না। তারপরে দেখো আমরা এরপরে যদি আসি, সো নেক্সট যেটা আসতেছে যে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজ অফ ইন্টারনেট। ইন্টারনেট ভালো কাজে এবং খারাপ কাজে কত এজের মানুষ, মানে কোন এজের, 13 থেকে 19, এরা পজিটিভলি কতটুকু ইন্টারনেট ইউজ করে, নেগেটিভলি কতটুকু ইউজ করে। 20 থেকে 35 বছর বয়সীরা, এরা 60% নেগেটিভ কাজে ইউজ করে, 70% পজিটিভ কাজে ইউজ করে, এরকম এটা দেখাইছে। তারপর একটা পাই চার্ট, বাংলাদেশের এক্সপোর্ট সেক্টর, রপ্তানি খাতে কোন খাত থেকে কত পার্সেন্ট রপ্তানি হয়। গার্মেন্টস পণ্য রপ্তানি করি আমরা, আমাদের টোটাল রপ্তানির বৈদেশিক রপ্তানির 54%ই গার্মেন্টস প্রোডাক্ট, ঠিক আছে। মানব সম্পদ বা প্রবাসী রপ্তানি করি আমরা 30%, ঠিক আছে। আর 8% আমাদের বৈদেশিক ইনকাম আসে টি, চা, মাছ, চামড়া রপ্তানি করে। আর বাকিগুলো সব মিলে বাকি 8%। এটা এটা হচ্ছে পাই চার্ট। তারপরেরটা হচ্ছে যে স্টুডেন্টদের টাইম স্পেন্ডিং। রিমা নামে একজন স্টুডেন্ট আছে, তো সে তার কত পার্সেন্ট কোন কাজে ব্যয় করে। ঘুমাইতে 25%, স্কুলে 25%, বিনোদনে 15%, খেলাধুলায় 19%, হোমওয়ার্ক 10%, খাওয়া দাওয়া 6%। এরপরে একটা শহরের বাতাস হোক বা ওই শহরের শব্দ দূষণ হোক বা পানি দূষণ হোক, সেটা কোন খাত থেকে কত পার্সেন্ট হচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে কত পার্সেন্ট, যানবাহন থেকে কত পার্সেন্ট, গৃহস্থালী থেকে কত পার্সেন্ট, আদার্স কত পার্সেন্ট, পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার হাউস থেকে কত পার্সেন্ট, এটা। এই যে তার বাংলা অনুবাদ সহ। লাস্টেরটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে একটা সার্ভে করা হয়েছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট কিভাবে তাদের কলেজে যায়। বাইসাইকেল ইউজ করে 22%, পাবলিক বাস ইউজ করে 14%, পায়ে হেঁটে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে পার্সোনাল কার, ব্যক্তিগত গাড়ি নিয়ে যায়, তো কে কোনভাবে যায়, এটা। যে ট্রান্সপোর্টেশন কে কোনটা ইউজ করে, এই যে হচ্ছে অ্যান্সার, এই যে হচ্ছে বাংলা অনুবাদ। So, এই 10টা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট গ্রাফস এন্ড পাই চার্ট। পরীক্ষাতে, তোমার কলেজের পরীক্ষা হোক, তোমার বোর্ডের হোক, তোমার টেস্ট হোক, প্রি টেস্ট হোক, সবগুলো আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? এই 2টা পিডিএফই তোমরা আজকে পেয়ে যাবে। ভাইয়া আপুরা, তোমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া। জি একটা ভাইয়া। প্রশ্ন ছিল। কেনার জন্য কই জায়গাটা আমাদের দিচ্ছি? পড়াশোনার জন্য কি একটা প্রশ্ন আসবে? ছিল। আপনার বই কেনার জন্য। হ্যাঁ, আমার বইতে পেয়ে যাবে এগুলা। এই 10টাই তোমরা আমার ফার্স্ট পেপার বইয়ে পেয়ে যাবে। তোমরা যদি বই অর্ডার করতে চাও, বই অর্ডার করে ফেলো, বইয়ে থাকলে পড়তে আরো সুবিধা হয়। বইতে থাকলে পড়তে আরো অনেক সুবিধা হয়, তো তোমরা যদি বই অর্ডার করতে চাও করে ফেলতে পারো। আরেকটা জিনিস হচ্ছে গ্রাফ চার্ট আমরা আজকে শিখলাম। আজকে এর পরের দিন আমরা যে ক্লাসটা করব 20 মিনিট লাগবে বা 30 মিনিট হয়তো লাগবে, ওই দিন আমরা শিখবো হচ্ছে পাই চার্ট, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসটা হবে পাই চার্টের। এই লেকচার শিটেরই পরে দেওয়া আছে নিচের দিকে দেখো, পাই চার্ট করার নিয়ম ও প্র্যাকটিস। একটা বোর্ড কোশ্চেন সহ আমরা এর পরের দিন পাই চার্টটা শিখে ফেলবো।
আর এই 10টা এবং এই পিডিএফ গ্রাফ চার্টের পাই চার্টের নিয়ম সহ সবকিছু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এই টপিক পড়ে না, পারে না, লিখে না, বাদ দিয়ে আসে এমন কোন স্টুডেন্ট নেই, সবাই লিখে ভাই। কিন্তু লেখাটা, শব্দগুলা, লেখার ওয়েটা, ডেসক্রিপশনটা, সাল বর্ণনাটা, এই জিনিসগুলো যেন ডিফারেন্ট, সিস্টেমটা যেন ডিফারেন্ট হয়। ঠিক আছে? আর যে 10টা দিছি ওই 10টা খুব ভালোভাবে, খুবই ভালোভাবে তোমরা কমপ্লিট। আর পাই চার্টের পরে আমরা হচ্ছে থিম কিছু বাকি ছিল নেক্সট ক্লাসে, পাই চার্ট দেখতে হয়তো 25-30 মিনিট লাগবে। তারপরে আমরা আবার থিমে যাব। ঠিক আছে? থিম কিছু বাকি ছিল 2টা-3টা, ওই থিমগুলো আমরা পড়বো। তারপরে স্টোরি পড়বো, তারপর ফ্রি হ্যান্ড রাইটিং এ চলে যাবো। আমাদের আর খুব বেশি টপিক না, এই মাসে এই কোর্স শেষ হবে। এই মাসে ইনশাল্লাহ, আল্লাহ যদি চান, এই মাসে এই কোর্সটা শেষ হবে। ওকে, সো দিস ইজ ইট। আর পিডিএফ গুলো আমি দিচ্ছি, সবাই সংগ্রহ করে নিও কাইন্ডলি। আর যারা বই অর্ডার করতে চাও, ফার্স্ট পেপার অর্ডার করে ফেলো। বইতে এই টপিক সব, প্রত্যেকটা টপিক, এমসিকিউ, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ফ্লোচার্ট, গ্রাফ চার্ট, থিম, সামার, সবকিছু বেস্ট হইতে পেয়ে যাবে, প্রত্যেকটা অ্যান্সার সহ। সো নেক্সট ক্লাসে দেখা হবে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর যেভাবে বলছি গ্রাফ চার্ট এইভাবে লিখো, বাসা বসে এটা রিভিশন দিবা। আমি যে ওয়েতে বলছি বাসা বসে এই জিনিসটা রিভিশন দিবা, এটা আয়ত্ত করবা, এরপরে নিজে একটা প্র্যাকটিস করবা। তারপর ওটা নিজে বাসায় লিখবা। নিজে যখন বাসায় লিখতে যাবা, নিজের কোথায় কোথায় ভুলে যাচ্ছ, ভুল ত্রুটি কোথায় আছে, এটা দেখবা ঠিক হয়ে গেছে। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।